দিল্লির রাস্তায় ছাত্রদের বিক্ষোভ, যন্তর মন্তরে অনশন, সংসদের অন্দরে সংখ্যার জটিল অঙ্ক আর দেশের বিভিন্ন প্রান্তে বিরোধী শিবিরের নতুন সমীকরণ। ভারতের রাজনীতি কি কোনো বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে? কেন হঠাৎ করে রাজধানীর রাজনৈতিক তাপমাত্রা এতটা বেড়ে গেল? যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলন কি শুধু শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত কিছু দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, নাকি এই আন্দোলন আগামী দিনে আরো বড় রাজনৈতিক রূপ নিতে পারে? আর ঠিক এই সময়েই কেন সংসদের বাদল অধিবেশনকে ঘিরে শুরু হয়েছে এত বড় রাজনৈতিক তৎপরতা? সরকার কি এমন বড় রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি নিচ্ছে যার জন্য রাজ্যসভায় প্রতিটি সাংসদের সমর্থন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এরই মধ্যে বিরোধী শিবিরেও কি তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ? কেন আবারও আলোচনায় উঠে এসেছে শরদ পাওয়ারের নাম? মহারাষ্ট্রের কি সত্যিই ঘটতে চলেছে এমন একটি রাজনৈতিক ঘটনা যার প্রভাব শুধু একটি রাজ্যে নয়, গোটা দেশের রাজনীতিতেই করতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত কিছুর মধ্যে 2029 সালে লোকসভা নির্বাচনের জন্য কি এখন থেকে সাজানো হচ্ছে নতুন দাবার চক? বন্ধুরা, দেশের রাজনীতি এই মুহূর্তে এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে সংসদের ভিতরে সংখ্যাতত্ত্ব এবং সংসদের বাইরে জন আন্দোলন দুই সমানভাবে ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্ধারণ করতে পারে। তাহলে আগামী দিনে দেশের রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে? ছাত্র আন্দোলন, বাদল অধিবেশন, নাকি বিরোধী জোটের নতুন সমীকরণ? কোনটি হয়ে উঠবে সবচেয়ে বড় রাজনৈতিক গেম চেঞ্জার? দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদের আসন্ন বাদল অধিবেশন এবং রাজধানীর বুকে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতি এই মুহূর্তে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন দিল্লির যন্তর মন্তরে শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছাত্র ও যুবদের আন্দোলন অব্যাহত রয়েছে, অন্যদিকে তেমনি সংসদের ভিতরে সংখ্যাতত্ত্বের জটিল হিসেব নিকেশ মেলাতে তৎপর হয়ে উঠেছে শাসক ও বিরোধী উভয় শিবির। সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে রাজনৈতিক সমীকরণ ক্রমশ নতুন রূপ নিচ্ছে এবং প্রতিটি জোট তাদের নিজস্ব কৌশল নির্ধারণে সচেষ্ট। গত কয়েকদিন ধরে যন্তর মন্তরে চলা এই অনশন কর্মসূচিতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার বেশ কিছু চেষ্টার অভিযোগ সামনে এসেছে। তবে আন্দোলনরত ছাত্র ও যুব সমাজ তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি এক অন্য মাত্রা পেয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতৃত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই আন্দোলনকে প্রকাশ্য সমর্থন জানিয়েছে। যন্তর মন্তরে চলা এই অনশনের আন্দোলনস্থলে কিছু অনভিপ্রেত ঘটনার খবরও পাওয়া গিয়েছে। অভিযোগ ওঠে যে বাইরে থেকে আসা কিছু মানুষ আন্দোলনকারীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিক্ষোভরত ছাত্ররা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করেন। এরই মাঝে বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতির খবরও সংবাদ মাধ্যমে এসেছে। চিকিৎসকদের মতে তার রক্তে শর্করার মাত্রা ক্রমাগত ওঠানামা করছে। তার সত্ত্বেও সরকার ও আন্দোলনকারীদের মধ্যে এখনো পর্যন্ত কোনো গঠনমূলক ও স্থায়ী সমাধান সূত্র বেরিয়ে আসেনি। কৃষক সংগঠন, বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমর্থন এই আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলেছে। শিক্ষা মন্ত্রকের কাছে তাদের যে দাবি দেওয়া রয়েছে তা পূরণের জন্য তারা সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছেন। রাজনৈতিক মহলে বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা চলছে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলোর অবস্থান এবং বিরোধী জোট ইন্ডিয়ার রাজনৈতিক রণকৌশল নিয়ে। শাসক দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট যখন তাদের রাজনৈতিক ভিত্তি আরও প্রসারিত করার চেষ্টা করছে, ঠিক সেই সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী শিবির একজোট হয়ে তাকে মোকাবেলা করার কৌশল গ্রহণ করছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস, শিবসেনা, ইউবিটি এবং এনসিপির মতো দলগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের খবরের মাঝে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং কংগ্রেসের মধ্যে সম্ভাব্য সংযুক্তির আলোচনা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। যদি সত্যি এই সংযুক্তি সম্পন্ন হয় তবে তা বিরোধী জোটের বিস্তারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হতে পারে এবং মহারাষ্ট্রের রাজনীতিতে তা গভীর প্রভাব ফেলবে। অন্যদিকে দক্ষিণ ভারতে কংগ্রেসের তুলনামূলক শক্তিশালী অবস্থান এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকের সাথে তাদের অটুট জোট এনডিএর সামনে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে পরিণত হচ্ছে। পাশাপাশি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সাথে কংগ্রেসের জোট গত লোকসভা নির্বাচনে যে প্রভাব ফেলেছিল, আগামী দিনেও তারা সেই ঐক্য বজায় রেখে শাসক দলের উপর চাপ সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে। গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র সর্বত্রই বিরোধী দলগুলো তাদের নিজস্ব রাজনৈতিক জমি শক্তি করার কাজে মনোনিবেশ করেছে। এই রাজনৈতিক দোলাচলের মধ্যেই সংসদের আসন্ন বাদল অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে রাজ্যসভার সংখ্যাতত্ত্ব এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবিধানে কোনো বড় সংশোধনী আনতে হলে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বর্তমানে 245 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষে এনডিএর 141 জন সদস্য রয়েছেন। মনোনীত এবং নির্দল সাংসদদের সমর্থন পেলে এই সংখ্যা 151-তে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু উচ্চকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জাদুঘরী সংখ্যা হলো 164, অর্থাৎ লক্ষ্য পূরণ থেকে শাসক জোট এখনো বেশ কিছুটা দূরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে বিজেডির 5 জন এবং ওয়াইএসআর কংগ্রেসের 4 জন সাংসদের ভূমিকা অত্যন্ত নির্ণায়ক হয়ে উঠেছে। এই আঞ্চলিক দলগুলো সাধারণত কোনো নির্দিষ্ট জোটের স্থায়ী শরিক না হয়ে ইস্যুভিত্তিক অবস্থান গ্রহণ করে থাকে। তারা যদি সংসদের সরকারকে সমর্থন করে তবে এনডিএর আসন সংখ্যা 160 পর্যন্ত পৌঁছাতে পারে, যা সংখ্যা গরিষ্ঠতার অত্যন্ত কাছাকাছি। রাজনীতিতে এই ধরনের ছোট ব্যবধান অনেক সময়ই বড় পট পরিবর্তনের ইঙ্গিত দেয়। তাই সরকার পক্ষের নজর এখন শুধুমাত্র বিল পেশ করার দিকেই নয়, বরং সংখ্যাতত্ত্বের এই জটিল অঙ্ক মেলানোর দিকেও নিবদ্ধ।
সরকারের সামনে এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশের লক্ষ্য রয়েছে। বিশেষ করে লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরকার এবং বিরোধী উভয় পক্ষের নীতিগত সমর্থন রয়েছে। তবে বিরোধীদের মূল আপত্তির জায়গা হলো পূর্ববর্তী অধিবেশনে এই বিলটিকে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং জনগণনার সাথে যুক্ত করা হয়। সেই শর্ত অনুযায়ী বিলটি 2034 সালের আগে কার্যকর করা সম্ভব নয়। কিন্তু বর্তমানে রাজনৈতিক মহলে এমন একটি জল্পনা চলছে যে সরকার হয়তো এমন কোনো নতুন রূপরেখা বা সংশোধনী তৈরি করার কথা ভাবছে, যার মাধ্যমে 2029 সালের সাধারণ নির্বাচনের আগেই মহিলাদের সংরক্ষণের সুবিধা প্রদান করা সম্ভব হয়। অন্যদিকে লোকসভায় বর্তমানে 543টি আসন রয়েছে, তা থেকে বাড়িয়ে 850 করতে চাইছে এনডিএ। তবে এই প্রক্রিয়ায় দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজনৈতিক ও জনসংখ্যাগত উদ্বেগ যাতে প্রশমিত করা যায়, তার জন্য 1971 সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন অনুপাত বজায় রাখার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। যদিও এই সমস্ত বিষয়ই এখনই প্রাথমিক আলোচনা স্তরে রয়েছে এবং সংসদের পর্যাপ্ত সমর্থন ও বিতর্ক ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়, সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে দেশের রাজনীতি বর্তমানে সংসদীয় হিসেব নিকেশ এবং জন আন্দোলনের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। সরকার একদিকে যেমন সংসদের ভিতরে প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিলগুলি পাশ করাতে তৎপর, অন্যদিকে সংসদের বাইরে বিভিন্ন সামাজিক ও ছাত্র আন্দোলনের চাপ সামলাতে তাদের যথেষ্ট বেগ পেতে করছে। শরদ পাওয়ারের দলের সাথে কংগ্রেসের সম্ভাব্য সংযুক্তির খবর এবং বিরোধী জোটের তুলনামূলক ঐক্যবদ্ধ অবস্থানের কারণে শাসক দলের পক্ষে অন্যান্য দল থেকে সমর্থন আদায় করা আগের চেয়ে কিছুটা কঠিন হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে যন্তর মন্তরে চলা ছাত্র যুবদের ধারাবাহিক আন্দোলন এবং তাতে বিরোধী রাজনীতিক ও বিশিষ্টদের সমর্থন সরকারের উপর এক ধরনের নৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি করেছে। আগামী দিনে সরকার ও বিরোধী উভয় শিবিরই তাদের নিজ নিজ রাজনৈতিক কৌশল কিভাবে বাস্তবায়ন করে এবং সংসদের ভিতরে বা বাইরে এই রাজনৈতিক চাপানোতর কোন দিকে মোড় নেয়, সেটা এখন দেখার বিষয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এটা স্পষ্ট যে আগামী দিনগুলোতে জাতীয় রাজনীতিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাক্রম প্রত্যক্ষ করার সম্ভাবনা রয়েছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।